অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নিয়েছে আনুষ্ঠানিকভাবে। বিএনপি দলীয় নতুন সরকার গঠিত হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছেন জনাব তারেক রহমান। বাট এখনও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সরকারের উপদেষ্টাদের নিয়ে বিস্তর আলোচনা আছে সব মহলে। আর এটি স্বাভাবিক, কারণ এটি ছিল একটি বিশেষ ধরনের সরকার। আর এই সরকার নিয়ে এত বেশি জল্পনা ছিল, সেটি আসলে বলবার মতো না। এই সরকার আদৌ যাচ্ছে কি না, নাকি ক্ষমতাকে চিরস্থায়ী করছে, গেলে কবে যাচ্ছে, নির্বাচন দিচ্ছে কি না, দিলে কবে দিচ্ছে, নাকি দিচ্ছেই না। তো এইরকম জল্পনা প্রত্যেকটি বিষয় ছিল এই সরকারকে নিয়ে। তো সঙ্গত কারণেই মানুষের কৌতূহল বেশি। এই সরকারের বিদায় নিয়েও মানুষের কৌতূহল, এবং বিদায় নেয়ার পরও মানুষের কৌতূহল, হয়তো আরও কিছুদিন থাকবে। তো এরই মধ্যে নানা কথা হচ্ছে অধ্যাপক ইউনূসকে নিয়ে, তার উপদেষ্টাদের নিয়ে। গত কয়েকদিন ধরে দেখলাম অমুক উপদেষ্টা পালিয়ে গেছেন, অমুক আর দেশে থাকতে পারবেন না, অমুক এটা করছেন, অধ্যাপক ইউনূস যুক্তরাষ্ট্রে চলে যাবেন, তিনি ফ্রান্সে আশ্রয় নিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। মানে যার যেই রকম কল্পনা আছে সেই কল্পনা মিশিয়ে, নিজের মনের মাধুরী মিশিয়ে কল্পনার সঙ্গে ছবি এঁকে যাচ্ছেন সবাই একে একে। তো সংবাদপত্রগুলো কম যায় না। অধ্যাপক ইউনূসের বিদায়, তার নিকট ভবিষ্যতে করণীয় কিংবা পরিকল্পনা, উপদেষ্টাদের সর্বশেষ পরিস্থিতি কিংবা তাদের কি পরিণতি হবে ইত্যাদি নিয়ে মানব জমিনের স্টাফ রাইটার গত দুদিন ধরে ধারাবাহিকভাবে লিখছেন। প্রথম লেখাটি 17 ফেব্রুয়ারি ছাপা হয়েছিল মানব জমিনে, আর আরেকটি হয়েছে শুক্রবার দিন। আজ শনিবার শুরু হয়ে গেছে, এখন আমি যেই মুহূর্তে ভিডিওটি রেকর্ড করছি। তো শুক্রবার দিন তাদের দ্বিতীয় কিস্তি স্টাফ রাইটারের অধ্যাপক ইউনূস সম্পর্কে, তার অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে ছাপা হয়েছে। আর এই প্রতিবেদনগুলো নানা কারণে গুরুত্বপূর্ণ বোঝার চেষ্টা করা। এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে বা তার প্রধান উপদেষ্টা নিয়ে মানব জমিনের ভূমিকা কী, মানব জমিনের দৃষ্টিভঙ্গি কী, মানব জমিন আসলে কী চাইছে, অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় ছিল তখনই বা মানব জমিন কী করেছিল। তো প্রিয় দর্শক শ্রোতা, মানব জমিন অনেকদিন থেকেই বেশ ভালো স্ট্যান্ডিংয়ে ছিল বাংলাদেশে। অনেকেই পত্রিকাটিকে পছন্দ করতেন, মতিউর রহমান চৌধুরীর জার্নালিজম অনেকের ভালো লাগে। কিন্তু অন্তর্বর্তীকালীন সময়ে এই পত্রিকাটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে এই পত্রিকাটি বিশেষ কোনো মহলের পারপাস সার্ভ করছে। হঠাৎ করে দেখা গেল যে তাদের এডিটোরিয়াল পলিসি সামহাও ঘুরে গিয়েছে। তো অনেকে বলছেন 180 ডিগ্রিতে ঘুরে গিয়েছে। তো যাই হোক, তো এখন স্টাফ রাইটার কি লিখলেন আপনাদের সঙ্গে নিয়ে একটু ঘুরে আসতে চাইছি। আর এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি অনুরোধ করব এই পুরো বিষয়টি দেখবার জন্য, পুরো এপিসোডটি দেখবার জন্যে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনাটি, সর্বশেষ আলোচনা এই সরকারকে নিয়ে, আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব এবং বুঝতে পারব। সো একটু ধৈর্য রাখতে হবে, অনুরোধ করব। তো 17 তারিখ মানব জমিন যেই স্টাফ রাইটার নাম দিয়ে যেই রিপোর্ট ছেপেছে অধ্যাপক ইউনূসের উপর, হেডলাইন করেছে প্রফেসর ইউনূস আপাতত ঢাকায় থাকবেন, এই ছিল হেডলাইন। তো আমি এই সম্পর্কে জানবার জন্যই ঢুকেছিলাম। তো পরে দেখলাম যে হেডলাইনের সঙ্গে ভিতরে যে প্রতিবেদন সেটির কোনো মিল পেলাম না। তো দেখি কি লিখেছেন তারা। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আপাতত কিছুদিন ঢাকায় থাকবেন, এরপর যাবেন বিদেশ, সম্ভবত প্যারিসে। আগামী সপ্তাহে ছাড়বেন যমুনা, যাবেন গুলশানে তার নিজস্ব বাসভবনে। প্রস্তুতি শুরু হয়ে গেছে, যমুনাতেই উঠবেন ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমান। গণপূর্ত বিভাগ ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। এই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শত ব্যস্ততার মধ্যেও একটি সুন্দর, সুষ্ঠু ও অবাধ নির্বাচন উপহার দিয়ে ডক্টর ইউনূস যথেষ্ট সুনাম কুড়িয়েছেন। যদিও অর্থনীতি ভঙ্গুর, কার্যকর কোনো পদক্ষেপ নেননি, বিদেশি বিনিয়োগ নেই, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে দক্ষতার কোনো ছাপ রাখতে পারেননি, মব সন্ত্রাসের বিরুদ্ধে নেননি কোনো শক্ত অবস্থান, বরং কোনো কোনো ক্ষেত্রে উৎসাহিত করেছেন। ক্ষমতার বাইরে একটি কুচক্রী মহলের কাছে তিনি নিজেকে সমর্পণ করে দিয়েছিলেন। স্বজনপ্রীতি ছিল মাত্রাতিরিক্ত, নিজের সুবিধা অর্জনের প্রচেষ্টা ছিল চোখে পড়ার মতো। ছাত্রদের নিয়োগকর্তা বলে নিজেকে হাসির পাত্র করেছিলেন। জাতীয় স্বার্থের পরিপন্থী কতিপয় চুক্তি করে নিজেকে করেছেন বিতর্কিত, যে কারণে গায়ে লেগেছে ময়লা। স্বজন তোষণের নীতি ছিল দৃষ্টিকটু,
গ্রামীণের ঋণ মওকুফ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সব আয়োজনই সম্পন্ন করেছেন ক্ষমতায় থেকে। বাংলাদেশের কোনো সরকার প্রধান এত ন্যাক্কারজনকভাবে কোনো প্রয়াস নেয়নি। প্রিয় দর্শক শ্রোতা, এটিকে কি আপনাদের কাছে রিপোর্টিং মনে হয়, জার্নালিজম মনে হয়? আমি বলছি না যে অধ্যাপক ইউনূসের সমালোচনা করা যাবে না, তার উপদেষ্টাদের সমালোচনা করা যাবে না, অন্তর্বর্তীকালীন সরকারকে সমালোচনা করা যাবে না, আমি সেটা বলছি না, করা যাবে। তো এটি কি সমালোচনা? একজন স্টাফ রাইটার মানব জমিনের মতো একটি পত্রিকা, যে পত্রিকাটির উপর একসময় বাংলাদেশের জনগোষ্ঠীর একটি বিশাল সংখ্যা আস্থা রাখতেন, এই যে চিত্র তারা একবার চেষ্টা করেছেন অধ্যাপক ইউনূসের কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের, এটি তো একটি খণ্ডিত চিত্র। পুরো বিষয়টা এরকম ছিল না। এই যে বলা হয়েছে যে মবকে উৎসাহিত করেছেন, কি ভয়ঙ্কর তথ্য! বলছেন অর্থনীতি ভঙ্গুর কার্যকর কোনো পদক্ষেপ নেননি। ভাষাগুলো লক্ষ্য করুন একবার। মানব জমিন এখানে কার পারপাস সার্ভ করছে? পদক্ষেপ নেননি, কথাটা কি এরকম হতো না? পদক্ষেপ নিতে পারেননি কোনো সরকার প্রধান, অধ্যাপক ইউনূস তো সরকার প্রধানই ছিলেন, নির্বাহী প্রধান সরকারের। ইচ্ছে করে নিজেকে অপদার্থ প্রমাণ করবেন? যদি নেয়া যেত কোনো কার্যকর পদক্ষেপ, নিশ্চয়ই নিতেন। তো বলা হচ্ছে নেননি, তার মানে পারপাসলি নেননি। নিলে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হতো। রিপোর্টিং। আচ্ছা, বিদেশি বিনিয়োগ নেই, ভালো কথা, নেই, দেশে অস্থির অবস্থা চলছিল, বিদেশি বিনিয়োগ হবে না, এটি স্বাভাবিক। আচ্ছা, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে দক্ষতার কোনো ছাপ রাখতে পারেননি। মানব জীবন কি চাইছে? অধ্যাপক ইউনূস ভারতে গিয়ে মোদির পা টিপত, এটা কি চাইছিল তারা? কি ভয়ঙ্কর তথ্য, ভয়ঙ্কর বাক্য, ভয়ঙ্কর শব্দ চয়ন! এটা তো নোংরামি মনে করছে। এটাকে আপনারা সাংবাদিকতা বলবেন? আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে দক্ষতার কোনো ছাপ রাখতে পারেননি। কিভাবে দক্ষতার ছাপ রাখা সম্ভব ছিল? 18 মাস ইন্ডিয়া অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যস্ত রেখেছে, অস্থির করে রেখেছে, এখনও সব রকমের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে ভারতে বসে। বিএনপি সরকার ক্ষমতায় আসবার পরে এখন একটু ফ্লেক্সিবল মনে হচ্ছে। মোদি চিঠি লিখেছেন, বার্তা পাঠিয়েছেন, কংগ্রেচুলেট করেছেন, দাওয়াত করেছেন তারেক রহমান সাহেবকে, আমাদের নতুন প্রধানমন্ত্রী, ভারতে যাওয়ার জন্যে। সো এখন তারা নড়েচড়ে বসেছেন, কি কারণে আমরা জানি না। এই বিষয়ে নানা রকম কথা আছে। তো অধ্যাপক ইউনূসের পক্ষে কি করবার ছিল আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে? আচ্ছা, তো আরো অভিযোগ করা হয়েছে যে তিনি বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিয়েছেন, তার গ্রামীণের সুদ মওকুফ করিয়েছেন, এগুলো বোধহয় বলবার চেষ্টা হয়েছে। আচ্ছা, তো এখন কথা হলো, অধ্যাপক ইউনূস বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন আগেই করে রেখেছিলেন, বহু আগে। এটা আন্ডার প্রসেস ছিল, প্রসেসিং হচ্ছিল। তো তিনি যখন সরকার প্রধান, তিনি বিষয়টি এক্সপেডাইট করেছেন, ত্বরান্বিত করেছেন প্রক্রিয়াটিকে। অধ্যাপক ইউনূসের মতো লোক যদি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন না পান, কার পাওয়া উচিত? আমরা তো দেখলাম চোর ডাকাত ছেচরেরা বিশ্ববিদ্যালয়ের মালিক হয়েছে বাংলাদেশে, যাদের অনেকে বিশ্ববিদ্যালয়ে বানান করতে পারেন না, তারাও তো মালিক হয়েছে বিশ্ববিদ্যালয়ের। আর অধ্যাপক ইউনূস যদি বাংলাদেশে একটি গ্রামীণ বা অন্য কোনো নাম দিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, সেই বিশ্ববিদ্যালয়ে তার কানেকশনে পৃথিবীর সেরা শিক্ষকরা আসবেন পড়াতে, হার্ভার্ড, ক্যামব্রিজ, অক্সফোর্ড থেকে আসবেন টিচাররা এখানে পড়াতে। উপকৃত হবে কারা? আমাদের বাংলাদেশি ছেলেমেয়েরা। মেধার বিকাশ কোথায় ঘটবে? বাংলাদেশে। তো এখানে কি রং? আচ্ছা, গ্রামীণ ব্যাংকের সুদ মওকুফের বিষয়টি ইঙ্গিত করা হয়েছে। সঙ্গে কি যুক্ত করতে হতো না যে গ্রামীণ ব্যাংকের, বাই দ্য ওয়ে, গ্রামীণ ব্যাংকের প্রফিট অধ্যাপক ইউনূস নেন না? প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেকেই হয়তো জানি না, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ইউনূস, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন তিনি। কিন্তু গ্রামীণ ব্যাংকের একটি টাকাও অধ্যাপক ইউনূসের পকেটে ঢোকে না। গ্রামীণ ব্যাংকের লভ্যাংশ অ্যাকাউন্ট হোল্ডাররা ভাগ করে নেন, যাদের মধ্যে বেশিরভাগই নারীরা, এবং তারা আন্ডার প্রিভিলেজড। অধ্যাপক ইউনূসের কোনো ব্যক্তিগত প্রফিট তার পকেটে এখান থেকে যায় না। আর তার প্রতিষ্ঠিত বেশিরভাগ কোম্পানি, সোশ্যাল বিজনেস যেটাকে বলা হয়, সামাজিক ব্যবসা, সেটিরও কোনো প্রফিট অধ্যাপক ইউনূস পকেটে নেন না। সেগুলোর থেকে যে প্রফিট হয়, সেই প্রফিট থেকে কোম্পানি এক্সপ্যান্ড করে চলতে থাকে সেটি। সো এই তথ্যগুলো কিন্তু দেওয়া হয় না, শুধু দেওয়া হয় অধ্যাপক ইউনূস এই মাপ করে নিলেন, ওই মাপ করে নিলেন, টাকা তার পকেটে যাচ্ছে না। ইন্টেনশনই দেখতে হবে। আচ্ছা, তো এই ছিল 17 তারিখের রিপোর্টিং বা জার্নালিজম মানব জমিনের। এখন দেখব শুক্রবার কি বলবার চেষ্টা করেছে। এবং ইন্টারেস্টিংলি শুক্রবার যে রিপোর্টিং তারা করেছে, স্টাফ রাইটার যা লিখেছে, সেইটিকে পুঁজি করে আবার দেখলাম 21 টিভি একটি কন্টেন্ট বানিয়েছে।
কোনো রেফারেন্স নেই, স্পেসিফিক কোনো কিছু নেই। সাংবাদিকতায় কী, কেন, কোথায়, কীভাবে এই প্রশ্নগুলোর উত্তর থাকতে হবে, কোনো প্রশ্নের উত্তর নেই। পাইকারি কতগুলো কথাবার্তা বলে মানব জমিনকে রেফার করে 21 টিভির ইউটিউব চ্যানেলে একটা কন্টেন্ট বানিয়েছে কয়েক মিনিটের। আচ্ছা, এবার দেখব শুক্রবারে কী ছেপেছে মানব জমিন। স্টাফ রাইটার লিখছে একই রকমভাবে, হেডলাইন দিয়েছে 3 উপদেষ্টা ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন, কিন্তু কেন? আচ্ছা, এখানে দেখা যাচ্ছে কোনো উপদেষ্টার নাম বলা হয়নি। অন্তর্বর্তী সরকারের অন্তত 3 জন উপদেষ্টা নির্বাচন বিলম্বিত করার নানামুখী খেলায় লিপ্ত ছিলেন। অন্য একজন উপদেষ্টা ছিলেন অবশ্য সুবিধাবাদী ভূমিকায়। দুপক্ষকে খুশি রেখে সময়টা কাটিয়েছেন। তিনি বরাবরই অস্থির। এই উপদেষ্টাদের কৌশলের অন্যতম হাতিয়ার ছিল মব সন্ত্রাস। তারা কৌশলের অংশ হিসেবে মব সন্ত্রাসকে উস্কে দিতেন। শুরুতে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার ব্যাপারে প্রফেসর ইউনূস চিন্তাভাবনা করছিলেন। পরে তিনি একগাদা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেন। এগুলোর পেছনে ক্ষমতার মেয়াদ আরও বাড়ানোর ছক ছিল বলে এমনটাই বলা হচ্ছে। 3 উপদেষ্টার চাপের কারণে দ্রুত নির্বাচন থেকে পিছু হটেন ডক্টর ইউনূস। তাদের যুক্তি ছিল নির্বাচন এত তাড়াতাড়ি দেওয়া ঠিক হবে না, পরিস্থিতি সামাল দেওয়া সত্যিকার অর্থে কঠিন হবে। এসব যুক্তির পেছনে তাদের বিশেষ মতলব ছিল। তারা চেয়েছিলেন ক্ষমতা দীর্ঘায়িত করতে এবং কৌশলে তাদের পছন্দের শক্তির কাছে ক্ষমতা তুলে দিতে। এসব পরিকল্পনা ভেস্তে যায় জনচাপে এবং ভূ রাজনৈতিক কারণে। এখানে আঞ্চলিক শক্তি ছিল ভীষণ তৎপর। তারা চেয়েছে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন আয়োজন করতে। এর পেছনে অন্যতম উদ্দেশ্য ছিল প্রফেসর ইউনূসের নেতৃত্বের অবসান। উপদেষ্টারা প্রশাসনকে নিয়ন্ত্রণ করতেন, আন্তর্জাতিক শক্তিগুলোকে কনভিন্স করার চেষ্টাও করতেন। নির্বাচন দ্রুত হলে কী কী সমস্যা হতে পারে তাদের কথা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে না, কারণ আইন শৃঙ্খলার অবস্থা নাজুক। এই সুযোগে অন্য পক্ষ ক্ষমতা নিয়ে যেতে পারে। ভুলণ্ঠিত হতে পারে আগস্টের চেতনা। একটি আন্তর্জাতিক শক্তিকে তারা অবশ্য এই যুক্তি দিয়ে কনভিন্স করতে সক্ষম হয়েছিলেন। এর পেছনে আরও কিছু যুক্তি রয়েছে যা ছিল আত্মঘাতী এবং ক্ষমতা লিপ্সার কৌশল। তো তারা ফার্দার আরও বলার চেষ্টা করেছে। অধ্যাপক ইউনূস বাধ্য হয়ে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে ফেলেছেন। পাশের দেশের ইঙ্গিত করেছে, পাশের দেশের চাপে তাড়াতাড়ি নির্বাচন দিয়েছেন। অধ্যাপক ইউনূস যদি পাশের দেশের চাপকে থোড়াই কেয়ার করতেন তাহলে তো পরিস্থিতি অন্যরকম হতো। তো শুক্রবারের ছাপা এই প্রতিবেদনটি আমি পুরোটি পড়লাম না। তারা 3 উপদেষ্টার নাম দিতে পারতেন। এতই যখন তাদের চুলকানি, সে উপদেষ্টারা কারা? আমাদেরও জানবার অধিকার আছে। তাদের এত ভয় কেন? এখন তো অন্তর্বর্তীকালীন সরকারে নেই, অন্তর্বর্তীকালীন সরকার নেই, উপদেষ্টারা নেই, অধ্যাপক ইউনূস নেই। কিসের ভয়? নামটিতে বলে দেওয়া যেত কারা কারা সেই উপদেষ্টা। এবং সেই উপদেষ্টাদের চাপে অধ্যাপক ইউনূস নির্বাচন পিছিয়ে দিয়েছেন এবং সেই চেষ্টা ক্ষমতাকে দীর্ঘায়িত করবার চেষ্টা। এটি তো রাস্তার রিপোর্টিং হয়ে গেল, ফুটপাথ রিপোর্টিং, স্ট্রিট রিপোর্টিং। কোনো নিউজ পেপার এরকম রিপোর্ট করতে পারে? কাউকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে? তাদের মনে যা এসছে স্টাফ রাইটার নাম দিয়ে তারা এটি লিখেছে। তো আজকাল মানব জমিন এই সাংবাদিকতাই করছে। ভয়ঙ্কর। সরাসরি চরিত্র হনন, আর কিছুই বলা যাচ্ছে না। পুরো অন্তর্বর্তী সরকারকে স্টিগমাটাইজ করবার চেষ্টা করা হয়েছে। এই সরকারের সফলতাও ছিল, ব্যর্থতাও ছিল, আর সেটির বিশ্লেষণ হতে হবে পরিপূর্ণ। পার্সল কোনো চিত্র এঁকে সেটির বিশ্লেষণ করা যাবে না, কিন্তু সেই চেষ্টাই তারা করেছে এবং ধারাবাহিকভাবে লিখছে। তো নিশ্চয়ই মানব জমিন এই বিষয়ে কোনো অ্যাসাইনমেন্ট চরিতার্থ করছে, কোনো অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করছে। কার জানি না, তাদের নিজস্ব এডিটোরিয়াল পলিসির নাকি অন্য কারো। তো দেখা যাক, আমরা অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে আগামী দিনগুলোতে আরও জানতে পারব। তো কখনো না কখনো, কোথাও না কোথাও গিয়ে প্রকৃত সত্য কী সেটি বেরিয়ে আসবে। আর অধ্যাপক ইউনূস 2 জন বা 3 জন উপদেষ্টার চাপে চলবেন, সিদ্ধান্ত নেবেন, বিষয়টি এরকম না। যদি এরকমই হতো তিনি অধ্যাপক ইউনূস হয়ে উঠতে পারতেন না। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা।